মুসলমান, মনে রেখো। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি রেদওয়ান রনি পরিচালিত বস আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং পূজা চেরি অভিনীত এবার রোজার ঈদের সার্ভাইভাল থ্রিলার সিনেমা দমের টিজার রিভিউ। এবং এটা শুধুমাত্র টিজার রিভিউ হতে যাচ্ছে না, এই সিনেমা নিয়ে ওঠা গোট লাইফের সাথে এই সিনেমার কপি হওয়ার যে অভিযোগ সেটা নিয়েও বিশ্লেষণ করতে যাচ্ছি আমার এই রিভিউতে। কিভাবে তারা মনে করছে যে গোট লাইফ কানেক্টেড, কিভাবে গোট লাইফ কানেক্ট না হওয়ার সম্ভাবনা রয়েছে, কিভাবে দম একটা নিজস্ব কন্টেন্ট, সেটা নিয়ে পরিপূর্ণ ব্যাখ্যা হতে যাচ্ছে এই ভিডিওতে, যার কারণে আমাদের এই ভিডিওটা সামান্য দৈর্ঘ্যে বড় হতে যাচ্ছে। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জানতে পারবেন আমাদের মতামত এবং কিভাবে আমরা পুরো জিনিসটাকে ব্যাখ্যা করেছি। ফার্স্ট লুক যেটাই বলেন, যেটা ড্রপ করা হয়েছে মাত্র 55 সেকেন্ডে, 1 মিনিটের থেকেও কম সময়। তো এখানে ইনফরমেশনটা খুবই কনজাস্টেড, মানে ছোট আকারে দেওয়া হয়েছে কিন্তু অনেক ভিজুয়াল দেখানো হয়েছে, যেটা এই সিনেমার সবচাইতে বড় অংশ হতে যাচ্ছে। কারণ কাজাকিস্তানের শুট বিশাল বড় কাস্টের সাথে বাইরের সিনেমাটোগ্রাফারের সাথে শুট করা হয়েছে, যার কারণে লোকেশনগুলো সুন্দরভাবে সিনেমাটিক ওয়েতে দেখানো হয়েছে। যাই হোক, এখানে দেখা হয়েছে আফরান নিশো, তিনি প্রবাসী মাটিতে একটা বড় জঙ্গলি দলের সম্মুখীন হয়েছেন। তিনি কিভাবে জঙ্গলি দলের সম্মুখীন হলেন, তার সঙ্গে কি চঞ্চল চৌধুরী না তার চরিত্র কি, তার বউ হতাশগ্রস্ত, তার বউ এখন এই মুহূর্তে ভাবনা চিন্তায় আক্রান্ত, তার স্বামীর কি হবে, যে রোলটি প্লে করেছে পূজা চেরি, এবং তার উপরে কি কি নির্যাতন হতে যাচ্ছে, সে কিভাবে পৌঁছাচ্ছে, সে কি দেশে ফিরে আসতে পারবে আদৌ, সে কি সুস্থ অবস্থায় দেশে ফিরে আসতে পারবে, সে কি বেঁচে থাকতে পারবে, এই সব কিছুর প্রশ্নের উত্তর আমরা পেতে যাচ্ছি এই সিনেমার ভিতরে, যা এই ট্রেলারটি আমাদের দিকে ছুড়ে দিয়েছে প্রশ্ন আকারে। আমি সম্ভবত সমস্ত ট্রেলার বা টিজার অথবা মুভির যখন রিভিউ করি, প্রথমে আমরা পজিটিভ দিক নিয়ে কথা বলি, তারপর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, তারপর যদি কোনো সিনেমা সম্বন্ধে বিশেষ কোনো কথা থাকে আমরা শেষে করি। যেহেতু এই সিনেমাটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে কলকাতায়, কারণ এর ভিজুয়াল এতটা স্পেকটিক্যাল দেওয়া হয়েছে, এর অভিনয় এতটা দুর্ধর্ষ দেওয়া হয়েছে যে তারা এখন এই সিনেমা কপি বলা ছাড়া এই সিনেমাকে কোনোভাবে ঠেকাতে পারছে না। এই সিনেমার যে বিশালতাটা আছে সেই বিশালতাকে সে কোনোভাবে দমাতে পারছে না, তাদের সিনেমাকে এত বড় করে গেছে। দেখুন, আমি যখন এই সিনেমার ট্রেলারটি দেখছিলাম তখন আমি অনেকগুলো জিনিসের কেন তারা মিল পাচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করছিলাম, কেন তারা আসলে গোট লাইফ করছে। একটা তো কারণ, দুটোই সার্ভাইভাল থ্রিলার, দুটার ভিতরে লুক, দুটার স্ট্রাকচার সেম হবে, এটা খুব সাধারণ ব্যাপার। এবং এটা যদি আপনি মরুভূমির বাইরেও নিয়ে যান তারপরও সেম হবে, কারণ এটা হচ্ছে বেঁচে থাকার লড়াইয়ের গল্প। সো এটার স্ট্রাকচারটা সেম হবে, এটা থ্রিলার পোর্শন থাকবে, এটার জীবনের রিস্ক থাকবে, মানুষের দুর্বিষহ জীবনের একটা প্রতিচ্ছবি থাকবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু এই চন্দ্রাটাই তো এটা মূল চরিত্র, তাহলে মূল চরিত্রের বাইরে কেন কপি করা হচ্ছে? যখন আমি এই সিনেমার টিজারটি দেখছিলাম, ওখানে অর্থাৎ দমের প্রথমে দেখবেন বেসড অন ট্রু লাইফ এবং শেষে দেখবেন এটি একটি বাঙালি মুসলিমের গল্প, যেটা আফরান নিশো এবং এই সিনেমার একমাত্র ডায়লগ। কেন বলা হচ্ছে? তখন আমি রিসার্চ করতে লাগলাম, তখন অনলাইনে একজন ব্যক্তি পাওয়া গেল, ওনার নাম সফিউল ইসলাম, মেবি 2023-এর ঘটনা, তার সাথেও সেম ঘটনা ঘটেছে। তিনি লিবিয়াতে গেছিলেন ইউএন এর একটি জাতিসংঘের কাজের জন্য, তাকে ওখানকার জঙ্গিরা অ্যাটাক করে, তাকে কিডন্যাপ করে এবং বাংলাদেশের কাছে মুক্তিপণ চাওয়া হয়, এবং তাকে 542 দিন যাবৎ বিভিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে প্রস্থান করানো হয় সে দেশের সরকার থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য এবং টাকা আত্মসাৎ করার জন্য। তাদেরকে বিভিন্নভাবে টর্চারিং করা হয়, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়, তার উপরে দুর্বিষহ অবস্থা চলে 542 দিন। তারপর বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশ আনতে সক্ষম হয়
এবং সেটার ডকুমেন্টেশনে তিনি 542 দিনে ইয়ামেন নামে একটি বই লেখেন, যার ইন্সপিরেশন এই সিনেমার দম সিনেমার টিজারে দেখা যাচ্ছে। আমি শিওর না এটা কপি কিনা, তবে দম সিনেমার যে টিজারের ভিতরে গল্পটা দেখা যাচ্ছে তার সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত এবং সবচেয়ে কাছাকাছি বোঝাচ্ছে এই গল্পটা। এখন আমি অত্যন্ত বিপদসংকুল পরিবেশে ছিলাম, যেটা ভাষা বর্ণনা করা যাবে না। এটা সিনেমায় দেখা যায়, অ্যাকশন মুভিতে দেখা যায় কী রকম অবস্থায় ছিলাম। আমি ছিলাম পাহাড়ের ভিতরে, আমি ছিলাম মরুভূমির মধ্যে, আমি আকাশ বাতাস দেখতে পাইনি মাসের পর মাস। সাইফুল ইসলামের ইন্টারভিউ এবং তার লেখা বইয়ের গল্পের সাথে আপনি দেখবেন দমের গল্পের যে টিজারে দেখানো হয়েছে তার অনেকটুকুই মিল রয়েছে। এখন গোট লাইফের সাথে কেন ম্যাচ করছে? গোট লাইফের সাথে ম্যাচ করছে এই কারণে, গোট লাইফটাও প্রায় সেম ঘরানা বা সেম মেকিং জনরায় গেছে। কিভাবে আমি বলি, গোট লাইফ সিনেমাটা মালায়ালাম সিনেমা, এটি একটি মালায়ালাম নভেলের উপরে বানানো, যেটি একটি সত্যিকারের জীবনের জীবিত ব্যক্তির জীবন থেকে গল্প থেকে নেওয়া, এবং এই সিনেমাটা 14 বছর যাবত বানানোর চেষ্টা করা হয়েছে। এটা একটা মরুভূমির স্থানে দেখানো সিনেমা, এবং এখানেও একজন মানুষের দুর্বিষহ জীবন মরণ গল্প দেখানো হয়েছে, তার নিজেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টার গল্প দেখানো হয়েছে গোট লাইফ। তাহলে তো সিনেমার গল্প অনেকটা মিলছে, ক্ল্যাশ করছে কোথায়? কেন আমরা বলবো যে দম সিনেমার গল্পটা আলাদা? এখানেই একটা ছোট্ট গ্যাপ আছে, যে গ্যাপটা ধরতে কেন কলকাতার ডিরেক্টররা পারলো না বা চায়নি আমি সেটা জানি। দম সিনেমাটাকে দেখানো হয়েছে একটা কিডন্যাপিং অ্যাঙ্গেলে, একটা দুর্ভিক্ষদের করা টর্চারিং এর অ্যাঙ্গেলে, আর গোট লাইফকে দেখা হচ্ছে একটা ভুলের মাসুল হিসেবে। গোট লাইফ যেটা দেখানো হয়েছে সেটা দেখানো হয়েছে কৃতদাস প্রথা এখনো রয়ে যাওয়া প্রভাব সৌদি আরবে, সেখানকে মেষ পালকদের কিভাবে টর্চার করা হয়, সেখানে কিভাবে তাদের উপর দুর্বিষহ ব্যবহার করা, তাদের কিভাবে রাখা হয়, তাদের কিভাবে টর্চারিং করা হয়। একটা সিঙ্গেল লোকেশনে একজন মানুষকে লম্বা সময় যাবত রেখে তার জীবনের সমস্ত আবেগ, সমস্ত কষ্ট, সমস্ত যে ব্যথা বেদনা রয়েছে, তার পরিবার থেকে দূরে থাকার ব্যথা বেদনাকে এই সিনেমা গোট লাইফে দেখিয়েছে। কন্ট্রাডিক্টরি, আপনি যদি দম সিনেমার টিজারটা দেখেন এবং এই যে কাহিনীটা বললাম বা আপনার যদি যে গল্পটা রিয়েল লাইফ হয়েছে সেটার সাথে যদি আপনি ম্যাচ করেন, তাহলে আপনি দেখতে পারবেন এখানে দম সিনেমা কিন্তু পুরোটা দেখানো হচ্ছে দুইটা অ্যাঙ্গেলে। একজন ব্যক্তির কিডন্যাপিং, সেখানে করা দুর্ভিক্ষ বা জঙ্গি সংস্থারা কিভাবে অপারেট করে, তাকে কিভাবে টর্চারিং করছে, টর্চারিং এর মাত্রা কিরকম হয়, দেশের বিভিন্ন স্থানে কিভাবে করছে, এবং শেষ একটা শট দেখবেন চারপাশে আগুন লাগছে, অর্থাৎ তাকে রক্ষার একটা মিশন করা হচ্ছে। মেন জিনিসে কিন্তু পার্থক্য আছে। স্ট্রাকচারালি এই সিনেমা অনেকাংশে মিল। দুজন ব্যক্তি তাদের দেশ থেকে দূরে আসে, দুজন ব্যক্তির স্ত্রী তাদেরকে নিয়ে খুব খারাপ অবস্থায় আছে, তাদের জীবনের একটা বড় ঝুঁকি আছে, তারা কি দেশে ফিরতে পারবে না। এটা হচ্ছে স্ট্রাকচার। ভিতরে যে আন্ডারনিথ গল্প, একটা কৃতদাস প্রথার গল্প, একটা হচ্ছে সেই এলাকা, অর্থাৎ যে মিডল ইস্টের যে জঙ্গি দলের যে মানুষকে অপহরণের যে ঘটনাগুলো, সেটার গল্প। এটা কোর আলাদা, এর শুধু ড্রেসিং। এই জিনিসটা যে কোনো কেউ যদি দুইবার টিজার দেখে, গোট লাইফকে দেখে, যে কোনো কেউ ব্যাখ্যা করতে হবে, তারা সেটা ব্যাখ্যা করতে চাচ্ছেন না। গোট লাইফ সিনেমাটা এতটাই জনপ্রিয় সিনেমা এবং এতটাই লম্বা সময় নেওয়া সিনেমা, প্রায় 25 বছর লেগেছে এই সিনেমাটা শুট করতে। মালায়ালাম ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাক্টর পৃথ্বীরাজ সুকুমারনকে আপনি চিন্তা করেন, একটা মালায়ালাম ইন্ডাস্ট্রির মতো ইন্ডিয়ার সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি 25 বছর লাগা সিনেমার কোয়ালিটির সাথে বাংলাদেশের কয়েকদিনের বানানো একটা সিনেমাকে তুলনা করা হচ্ছে, তাহলে আপনি চিন্তা করেন আমরা কতটা আগে গেছি কলকাতার সিনেমার থেকে। এটা তারা হজম করতে পারতেছে না। যেহেতু দুইটি সিনেমার গল্পই এসেছে দুটি প্রবন্ধ বা নভেল থেকে, এবং দুইটি সিনেমার গল্পের মূল চরিত্রগুলো রিয়েল লাইফ থেকে নেওয়া এবং তাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া, তার দেখুন, এই সিনেমার টিজারটি দেখে আমার কোনো কিছু নেগেটিভ লাগে, আমি নেগেটিভ বলতে পারতেছি না, সরি, আমার চোখে পড়েনি অ্যাটলিস্ট।
যেটা আমার পজিটিভ লেগেছে সেগুলো হচ্ছে প্রথমেই হচ্ছে আফরান পারফরমেন্স। এই লোকটা পারে, 3টা সিনেমা করছে হ্যাট্রিক, এবং এটা হ্যাট্রিক হিট হতে যাচ্ছে। এখানে তিনি যে নার্ভাস, তার উপরে একটা টর্চারিং করা হচ্ছে, সে যেভাবে নার্ভাস হয়ে যাচ্ছে, তিনি যেভাবে শেক করছে, তিনি যে ভয়টা পাচ্ছে, আপনি যখন তার মুখ দেখবেন আপনার নিজের মতো ভয় আতঙ্ক কাজ করবে। তিনি আপনাকে ক্যামেরা স্ক্রিন থেকে আপনার ভিতরে সেই আতঙ্কটা ট্রান্সফার করে দিতে সক্ষম। এই সিনেমার ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, এই সিনেমার সিনেমাটোগ্রাফি, এই সিনেমার সাউন্ড ডিজাইন, এই সিনেমার লোকেশন, এই সিনেমার প্রত্যেকটা দৃশ্য মনে হচ্ছে এক একটা ফ্রেম, এক একটা ওয়ালপেপার ফ্রেম। এবং এই সিনেমার ইন্টেন্সিটি মারাত্মক, এবং এখানে প্রত্যেকটা পারফর্মার কয়েক সেকেন্ডের জন্য আসলে তিনি তার পারফরমেন্সের অংশ আপনাকে দেখা যেতে পারছে। এবারের ঈদে ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট ড্রিভেন সিনেমা হতে যাচ্ছে, আনডাউটেডলি।